হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান বই থেকে চ্যাপ্টার নাম্বার যেটা 6 জীবদেহের গঠন, কেমন জীবদেহের গঠন সেটা আমরা স্টার্ট করেছিলাম। একটা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে, যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসে আমরা এই যে পেজ নাম্বার তোমাদের রয়েছে 164, কেমন 164 দেখো মাঝামাঝি জায়গাটা চলে আসো। আমরা যেহেতু আগের ক্লাসে 162, 163 এবং 164 পাতায় ওই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আগে পর্যন্ত পড়ে নিয়েছিলাম। ওকে, আজকে তাই কোষের বৈচিত্র্য যে জায়গাটা রয়েছে, কোষের বৈচিত্র্য, এখান থেকে কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করব। দেখো এখানে বিভিন্ন প্রাণী দিয়েছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বিড়াল, এটা হচ্ছে হাতি, এটা হচ্ছে অ্যামিবা এবং এটা হচ্ছে মশা। তোমরা কিন্তু অবশ্যই পাশে এই বইটা কিন্তু খুলে রাখবে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবং যে জায়গাগুলো লেখার দরকার আছে বা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি ক্লাস চলাকালীন বলে দেবো, যেগুলো তোমাদের ফার্স্ট টার্মের জন্য ভালো করে তোমরা দেখে যাবে, সেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো ক্লাস চলাকালীন। ওকে, তাহলে এখানে যে জীবগুলো দিয়েছে, সেক্ষেত্রে এই জীবগুলোর মধ্যে সবার শরীরে কি একই রকম কোষ রয়েছে? তুমি এমনিই বলতে পারবে না স্যার, সবার শরীরের আকার তো একই রকম নেই। তাহলে এখানে কিন্তু সবার শরীরে একই কোষ থাকবে না। এখানে সব থেকে ছোট হচ্ছে অ্যামিবা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব থেকে ছোট অ্যামিবা। তার শরীরে কোষের সংখ্যা কী হবে? তার শরীরে কিন্তু কোষের সংখ্যা সব থেকে কম হবে। তাহলে এইখানে যখন তোমরা লিখবে, তখন প্রথমে যেটা বসবে 1 নম্বরে, সেটা হচ্ছে অ্যামিবা। কেমন? এটা হচ্ছে অ্যামিবা 1 নম্বরে। তারপরে তার থেকে বড় কে? মশা। তাহলে 2 নম্বরে আমাদের লিখতে হবে মশা। আমি হাতে লিখছি, একটু অসুবিধা হতে পারে, মশা। তারপরে বিড়াল রয়েছে, মানে বিড়ালের শরীর তার থেকে আরও বড়, তাই জন্য বিড়ালের শরীরে আরও কোষ থাকবে, তাই না? তাহলে অ্যামিবার থেকে মশার শরীরে বেশি কোষ, মশার থেকে বিড়ালের শরীরে আরও বেশি কোষ থাকবে। আর আরও বেশি কোষ থাকবে হাতির শরীর, যেহেতু হাতির শরীর আরও বড়, তাই না? তাহলে হাতিতে আরও বেশি কোষ থাকবে। তাহলে যার শরীর যত বড়, তার দেহে কোষের সংখ্যা কী হয়? তত বেশি হয়। যদি শূন্যস্থান পূরণ দেয়, জীবের আকার যত বড় হয়, তার দেহে কোষের সংখ্যা তত ড্যাশ হয়। তাহলে ওই ড্যাশে কী বসবে? বেশি বসবে। ওকে, এরকমভাবে কিন্তু রেডি করে যাবে। নেক্সট দেখো, তাহলে অ্যামিবার দেহ একটা কোষ দিয়ে তৈরি। তাহলে তোমাদের আমি বলেছিলাম, আচ্ছা একটা কোষ কি খালি চোখে দেখা যায়? দেখা যায় না। তার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয় বা মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়। একটা কোষ আমরা খালি চোখে কোনোভাবে দেখতে পাই না। তাহলে অ্যামিবার দেহটা একটা কোষ দিয়ে তৈরি। তার জন্য এদের কি বলে? এককোষী প্রাণী। লেখা আছে, আমি লিখছি না, তাহলে এককোষী প্রাণী বলা হয়। এক কোষ মানে এদের দেহটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি। আমাদের দেহ কতগুলো কোষ নিয়ে তৈরি? কোটি কোটি কোষ দিয়ে তৈরি, কোটি কোটি কোষ দিয়ে তৈরি। কেমন? মশা, বিড়াল এগুলোর মধ্যে অনেক কোষ রয়েছে, যেগুলো আমরা সঠিকভাবে গোনা কখনোই সম্ভব নয়। সেগুলো হচ্ছে বহুকোষী প্রাণী। যদি প্রশ্ন আসে একটি এককোষী প্রাণীর নাম লেখো, তোমরা লিখবে অ্যামিবা। একটি এককোষী প্রাণীর নাম লেখো, লিখবে অ্যামিবা। মনে থাকবে। এখানে দেখো বিভিন্ন আকৃতির কোষ দিয়েছে, বিভিন্ন আকৃতির। কোনোটা দেখতে পাচ্ছ ডিম্বাকার, কোনোটা দেখতে পাচ্ছ এরকম মানে টোপরের মতো শঙ্কু আকৃতির, কখনো তারার মতো, বিভিন্ন রকমের। এই যেমন দণ্ডাকার, মানে পুঁথির মতো রয়েছে, দুই প্রান্ত সচালো এরকমও রয়েছে, এরকম পটল আকৃতি, মাঝখানটা মোটা, দুই প্রান্ত সচালো এরকম রয়েছে। বিভিন্ন আকৃতির কিন্তু কোষ রয়েছে। এখানে দেখো গোলাকার বা ডিম্বাকার টাইপের রয়েছে, এটা ফ্ল্যাট রয়েছে স্পাইরোগাইরার ক্ষেত্রে, স্পাইরোগাইরা ক্ষেত্রে এরকমভাবে কোষটা হয়। তাহলে বিভিন্ন আকৃতির কিন্তু কোষ তোমরা দেখতে পাচ্ছ, সব মানে বিভিন্ন রকম কোষ কিন্তু হয়। এবার তাহলে আমরা দেখলাম ডিম্বাকার, আয়তাকার, বহুভুজাকার, কোনটা স্তম্ভাকার মানে স্তম্ভের মতো, থামের মতো, বাড়ির থামের মতো, লম্বাটে, সুতোর মতো, বিভিন্ন আকৃতির কিন্তু কোষগুলো হয়। এবার এখান থেকে আমাদের স্যার কীরকম প্রশ্ন আসে অবশ্যই বলে দেবো। ক্লাস যখন দেখছো তার মানে কোনো চিন্তা করতে হবে না, আমরা ক্লাস চলাকালীন কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো তো অবশ্যই বলে দেবো। যারা পেড গ্রুপে আছো তোমাদের তো আরও চিন্তার কোনো কারণ নেই। তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, নোটস সব পেয়ে যাবে। ফার্স্ট টার্মের আগে তোমরা সাজেশন, আনসার সব কিছু কিন্তু পেড গ্রুপের মধ্যে পাবে। ওকে, বাকি যারা রয়েছে, যারা ক্লাস দেখছো, যদি নোটসপত্র চাই, সাজেশন চাইছো, পেড গ্রুপে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, একদম মাসে মাসে একদম ন্যূনতম চার্জ রাখা হয়েছে, মাসে মাসে ফি একদমই কম, 140 টাকা করে তোমাদের হয়তো ফি রাখা হয়েছে। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। দেখো, প্রাণীদেহে চামড়ার নিচে বা অন্যান্য অঙ্গে ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ থাকে। ওকে, চামড়ার নিচে থাকে বা অন্যান্য বিভিন্ন অঙ্গেও কিন্তু ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ থাকে। চর্বি কোষগুলো থাকার জন্য কী হচ্ছে, চর্বিতে যেহেতু ঘিরে নেয়, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, কোষের মাঝখানে কি থাকে? কোষ একটা মাঝখানে নিউক্লিয়াস থাকে। কিন্তু চর্বি থাকার জন্য কি হয়,
এই সাইটোপ্লাজমগুলো সরে যায়, নিয়ে মাঝখানে চর্বি ধরে যায়, নিউক্লিয়াসটা একটা সাইডে চলে আসে, নিউক্লিয়াসটা একটা সাইডের মধ্যে সরে আসে। ওকে, এবং এ কারণেই দেখতে কীরকম হয়, এই কারণে বলছে এটা চর্বি কোষটা দেখতে হয় আংটির মতো। প্রশ্ন আসে চর্বি কোষ দেখতে কেমন, উত্তর হবে আংটির মতো। ওকে, আমরা যেমন রিং পরি আঙুলে, সেরকম আংটির মতো দেখতে। একটা জায়গাতে মানে এরকমভাবে আছে, এইখানে যদি নিউক্লিয়াসটা চলে আসে তাহলে কিরকম দেখতে হবে, আংটির মতো হবে, তাই না? তাহলে সেরকম মানে এটা যদি মানে আমি উপরে যদি নিউক্লিয়াসটা আঁকে তাহলে আংটির মতো দেখতে মনে হচ্ছে এটা, তাহলে আংটির মতো দেখতে। ওকে, এরপরে আমাদের চোখের রেটিনাতে দুই ধরনের কিন্তু কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কিন্তু কোন কোষ। কেমন রড কোষ যেটা দেখতে কেমন, রড কোষটা দেখতে কেমন, না তো দণ্ডের মতো লম্বা, দণ্ডের মতো। ওকে, তাহলে রড কোষ থাকে, দুই ধরনের কোষ মনে রাখবে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। ওকে, রড কোষটা দেখতে কেমন, না তো দণ্ডের মতো, দণ্ডাকার। আর কোন কোষটা দেখতে হচ্ছে শঙ্কু আকৃতির, শঙ্কু আকৃতির মানে হচ্ছে এরকম যেমন কোন হয় এরকম শঙ্কু আকৃতির মতো দেখতে। ওকে, এবার কাজ কি, মৃদু আলোতে অল্প আলোতে দেখতে সাহায্য করে রড কোষ, আর উজ্জ্বল আলোতে বাইরে তীব্র আলোতে দেখতে সাহায্য করে সেটা হচ্ছে কোন কোষ। ওকে, তাহলে কম আলোতে দেখতে সাহায্য করবে সেটা হচ্ছে রড কোষ, আর বেশি আলো তীব্র আলো রয়েছে যখন বাইরের মধ্যে রয়েছে, প্রখর রৌদ্রের মধ্যে রয়েছে, তখন আমাদের চোখের মধ্যে একটা কোষ থাকে যেটা আমাদের দেখতে সাহায্য করে, সেটা হচ্ছে কোন কোষ। ওকে, বোঝা গেল? তাহলে রড কোষ কোন কোষ কোথায় থাকে, তোমাদের যদি প্রশ্ন আসে তখন তোমরা লিখবে যে চোখের মধ্যে রড কোষ এবং কোন কোষ থাকে। কাজ কি, না তো রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে, কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। তাদের আকৃতি কেমন যদি বলে, রড কোষের আকৃতি কেমন, দণ্ডাকার। যদি বলে মানে কোন কোষের আকৃতি কেমন, তাহলে শঙ্কু আকৃতির হয়। এরপরে উদ্ভিদের বীজের আবরণ এবং ফলত্বকে প্রস্তর কোষগুলি দণ্ডাকার। একটা প্রশ্ন তোমাদের প্রশ্নবিচিত্রায় বোধহয় গত বছর বা তার আগের বছর আমরা দেখতে পেয়েছিলাম, মানে এটা সাধারণত আসে না কিন্তু হঠাৎ এসেছিল প্রশ্ন, প্রস্তর কোষ কোথায় দেখতে পাওয়া যায়, এরকম প্রশ্ন এসেছিল প্রশ্নবিচিত্রাতে। তাহলে এই জিনিসটা করতে হবে আমাদের। তখন তোমরা লিখবে যে উদ্ভিদের বীজের আবরণ এবং ফলত্বক, ফলটা যে ত্বক দিয়ে ঢাকা থাকে ওপরে খোসাটা, ফলত্বক মানে ফলের খোসা, তাহলে বীজের খোসা আর ফলের খোসা, বীজ আবরণ এবং ফলত্বকে প্রস্তর কোষ মানে পাথর মতো দেখতে কোষ থাকে। ওকে, আরও বিভিন্ন কোষ থাকে, ব্যাকটেরিয়া কোষ গোলাকার হয়, রডের মতো দেখতে হয়, কমা চিহ্নের মতো দেখতে হয়। স্পাইরোগাইরা শৈবাল যেটা সেটা হচ্ছে সূত্রাকার শৈবাল, সুতোর মতো দেখতে। ওকে, তাহলে বিভিন্ন আকৃতির কিন্তু এখানে কোষ থাকে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বললাম আমরা যে ফ্যাট সঞ্চয়ী কোষ মানে চর্বি কোষের আকৃতি কেমন, তখন তোমরা লিখবে আংটির মতো। তারপরে হ্যাঁ, সেই প্রশ্নটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, আরও রয়েছে তোমাদের এখানে, আরও তোমাদের রয়েছে সেটা হচ্ছে যে রড কোষ কোন কোষের, জিনিসটা ভালো করে করবে। অ্যামিবা হচ্ছে অনিয়মিত আকার, কেমন অনিয়মিত আকার, এদের কিন্তু আকৃতি একই রকম থাকে না, মানুষের আকৃতি একই রকম, বিভিন্ন প্রাণীর আকৃতি ফিক্সড, সেটা কিন্তু আকৃতি পাল্টায় না। কিন্তু অ্যামিবা এরকম রয়েছে, ধরো এরকম রয়েছে অ্যামিবা, এবার যখন এদিকে যাবে তখন এই দিকটা মানে বাড়িয়ে দেবে, এরকমভাবে বাড়িয়ে দেবে, নিয়ে পিছনকার তরলটাকে সামনের দিকে টেনে নেবে। ওকে, নিয়ে পার মতো সৃষ্টি হবে, ক্ষণপথ বলে এটাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ক্ষণপথ তৈরি হয়, আবার লুপ্ত হয়ে যায়, আবার এক্ষণ তৈরি হবে, আবার ভ্যানিশ হয়ে যাবে। এর তৈরি হলো, পিছন দিকটা এরকমভাবে টেনে নিল, নিয়ে এরকমভাবে হয়তো আকৃতি নিল, পরে দেখা গেল আবার এরকমভাবে আকৃতি নিল, বিভিন্ন রকম আকৃতি কিন্তু নিতে পারে। যেদিকে যাবে সেদিকে তরলটা এগিয়ে যাবে, ওইদিকে লম্বা পার মতো বেরিয়ে যাবে, নিয়ে পিছন দিকটাও টেনে নেবে, আবার যেদিকে যাবে সেদিকে দেহ তরলটাকে ঠেলে দেবে, নিয়ে পিছন দিকটা টেনে নেবে, এরকমভাবে কিন্তু যায়। এবং এদের মানে গমন অঙ্গ যার সাহায্যে চলাফেরা করে, আমরা যেমন গমন অঙ্গ কি আমাদের পা সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেই রকম অ্যামিবার গমন অঙ্গ, প্রশ্ন আসে অ্যামিবার গমন অঙ্গ কি, উত্তর হবে ক্ষণপদ। ক্ষণপদের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় এরা চলাফেরা করে। এরপরে নেক্সট দেখো, মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য এক ধরনের রক্তকণিকা থাকে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। মানুষের রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, 2 নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর 3 নম্বর হচ্ছে অনুচক্রিকা। কেমন অনুচক্রিকা, কেমন, তাহলে 3 ধরনের কিন্তু রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। প্রথমে যদি আমরা বলি লোহিত রক্তকণিকা, এটা গোলাকার দেখতে, গোলাকার, দুপাশটা চ্যাপ্টা চাকতির মতো, এই যে পাশে ছবি দিয়েছে। ওকে, এটা কেমন গোলাকার, দুপাশটা চ্যাপ্টা হয়,
ওকে, দু পাঁচটা চ্যাপ্টা হবে এবং চাকতির মতো এরকম চাকতির মতো কিন্তু দেখতে হতে পারে। ফলে চ্যাপ্টা হওয়ার জন্য কি হতে পারে, মানে গোলাকার দু পাঁচটা চ্যাপ্টা হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে সহজেই কিন্তু যাতায়াত করতে পারে এবং বেশি পরিমাণে কিন্তু অক্সিজেন পরিবহনে সুবিধে হয়, বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। এটা হলো লোহিত রক্তকণিকার আকার। আর লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন পরিবহনে সাহায্য করে, অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আর শ্বেত রক্তকণিকার কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, রোগ জীবাণু মেরে ফেলতে সাহায্য করে শ্বেত রক্তকণিকা। শরীরে গার্ড সেলের কাজ করে, গার্ড দেয়। ওকে, আর তাহলে অ্যামিবা যেমন আকৃতি পরিবর্তন করতে পারে, সেরকম শ্বেত রক্তকণিকাও কিন্তু আমাদের শরীরে থেকে আকৃতি পরিবর্তন করতে পারে। প্রশ্ন আসে, রক্তে থাকা এমন একটি কণিকার নাম লেখো, বা রক্তের মধ্যে থাকা এমন একটা কোষের নাম লেখো যা নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে। উত্তর হবে শ্বেত রক্তকণিকা। দারুণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কোষের কোন উপাদান বা কোন রক্তকণিকা অ্যামিবার মতো নিজেদের আকার পরিবর্তন করতে পারে, অ্যামিবার মতো নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে? উত্তর হবে শ্বেত রক্তকণিকা। আর একটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। তোমরা লিখবে শ্বেত রক্তকণিকার কাজ হলো দেহে প্রবেশ করা রোগ জীবাণুকে মেরে ফেলা। ওকে, লোহিত রক্তকণিকার আমরা আকার বললাম, কাজও বললাম, যে কাজ হচ্ছে কি, ওই অক্সিজেন পরিবহনে সাহায্য করা। ওকে, আর অনুচক্রিকা সেটা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, অনুচক্রিকার জিনিসটা দেওয়া নেই এখানে। এবার পেশিকোষ হচ্ছে এই যে দুই পটলের মতো, দুই প্রান্ত সোচালো মাঝখানটা মোটা, দুই প্রান্ত সোচালো মাঝখানটা মোটা। ওকে, তো মাঝখানটা চওড়া হওয়ার জন্য সংকোচন প্রসারণ, এখানেও পেশিকোষ রয়েছে, নিচের দিকে থাকে, বিভিন্ন জায়গাতে কিন্তু পেশিকোষ রয়েছে। ওকে, এবং সংকোচন প্রসারণে সাহায্য করে। যেমন দরজাতে কবজা থাকে, কবজা না থাকলে তো খুলবে না, সেরকম বিভিন্ন জায়গায় কিন্তু পেশির কোষ থাকে, যার ফলে আমরা কিন্তু বিভিন্ন অঙ্গগুলোকে নাড়াচড়া করতে পারি। ওকে, স্থান পরিবর্তন করা, বা আমরা খাবারটা গিলছি, খাবারটা যে খাদ্যনলী দিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু সংকোচন প্রসারণ হয় বলে খাবারটা ঠেলতে ঠেলতে ভেতর দিয়ে যায়। ওকে, শ্বাসনালীর মধ্য দিয়ে যে বাতাস যাচ্ছে, রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, সবগুলোতে কিন্তু পেশি সাহায্য করে। পেশির সংকোচন প্রসারণ হয় বলেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলো যেতে পারে। স্নায়ুকোষের এই যে স্নায়ুকোষ, এটা হচ্ছে স্নায়ুকোষ, বা এটাকে কি বলা হয়? নিউরন বলা হয়, নিউরন। ওকে, এটা হচ্ছে নিউরন বলা হয়। ওকে, নিউরন। এটা দেখতে দেখো, উপরের মূল কোষ দেহ যেটা, সেটা তারার মতো, উপরটা হচ্ছে কোষ দেহ, সেটা তারার মতো দেখতে। তারপরে নিচের দিকে দেখো তারা বা গোলাকার এবং তার সঙ্গে নানা আকৃতি শাখা প্রশাখা যুক্ত। এরা পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা, সেটা শব্দ হতে পারে, গন্ধ, চাপ, স্পর্শ, ব্যথা, তাপ ইত্যাদি গ্রহণ করে তাকে পরিবহন করে। মস্তিষ্কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রয়েছে, সেখানে পরিবহন করে এবং বিভিন্ন উত্তেজনায় কিন্তু আমরা সাড়া দিই। ওকে, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আবার ভাগ রয়েছে, উদ্ভিদের মধ্যেও কিন্তু এরকম নানা রকম কোষের বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন কোষ কখনো বহুভুজাকার হয়, যেমন দেখো এখানে মূল আর কাণ্ডের অগ্রভাগে প্রশ্ন আসে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মূল ও কাণ্ডের অগ্রভাগে থাকা কোষগুলোর আকৃতি কেমন? উত্তর হবে বহুভুজাকার কোষ, এরকম। ওকে, বহুভুজাকার কোষ হয়, মানে বাহুগুলো অনেকগুলো থাকে, সেটা হচ্ছে বহুভুজাকার। ওকে, এবার আমাদের এই জায়গা থেকে তাহলে কি কি প্রশ্ন তোমরা করে যাবে? ওকে, কোষের বৈচিত্র্য, তাহলে ক্ষণপদ কাদের শরীরে দেখতে পাওয়া যায়? লিখবে অ্যামিবার মধ্যে দেখতে পাওয়া যায়। রড কোষ, কোন কোষ কোথায় থাকে? কেমন? সেটা চোখের রেটিনার মধ্যে থাকে। কোষের আকৃতি নিয়ন্ত্রণ করে, সেটা কোষের বয়স হতে পারে, কোষের মধ্যে জলের পরিমাণ, কোষ মধ্যস্থ চাপ, বিভিন্ন জিনিস কিন্তু নিয়ন্ত্রণ করে। ওকে, কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর যদি বলে কোন কোষ জীবদের বাইরের এবং ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে, সেটা হচ্ছে স্নায়ু কোষ। দেখলাম আমরা স্নায়ু কোষ। ওকে, আর এই জিনিসগুলো দেখবে। ওকে, আর আংটির মতো যেটা কোষ, সেটা হচ্ছে চর্বি কোষ আকৃতি। আর রক্তে থাকে এমন একটা কোষ যেটা আকৃতি পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কাজ দেখবে। ওকে, লোহিত রক্তকণিকার কাজ দেখবে, আকৃতি দেখবে। নেক্সট একটা আমরা জিনিস পড়ছিলাম যে লোহিত রক্তকণিকার আকার গোলাকার এবং দুপাশটা চ্যাপ্টা, এতে সুবিধা কি হয়? সুবিধা কি হয় তোমরা লিখবে যে লোহিত রক্তকণিকার আকার দুপাশটা চ্যাপ্টা,
চাকতির মতো হওয়ার জন্য এর ক্ষেত্রফলটা বেশি হয়। আর ক্ষেত্রফল বেশি হলে কি করবে? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে দেহে অক্সিজেন পরিবহন করা। তাহলে লোহিত রক্তকণিকার আকার লম্বাটে হচ্ছে গোলাকার চাকতির মতো, দুই পাশটা অবতল। অবতল মানে ফুলে থাকে না, দুই পাশটা গোলাকার কিন্তু এরকমভাবে ফুলে থাকবে না, দুপাশটা মানে এরকমভাবে থাকবে, মানে অবতল থাকবে এরকমভাবে। অবতল মানে এরকমভাবে ঢুকে থাকবে দুই দিকটা। তাহলে দুই দিকটা যদি ঢুকে থাকে, অবতল যদি থাকে, তাহলে ক্ষেত্রফলটা বড় হয়ে গেল। ক্ষেত্রফল বেশি হলে সেখানে বেশি অক্সিজেনের অণু আটকে যাবে, নিয়ে তাহলে বেশি পরিমাণে অক্সিজেন কিন্তু পরিবহন করতে পারবে। ওকে, তাহলে লোহিত রক্তকণিকার আকার এরকম মানে চ্যাপ্টা চাকতির মতো হওয়াতে তার ক্ষেত্রফল বেশি হয়, ফলে এটি বেশি পরিমাণে অক্সিজেন আমাদের শরীরে পরিবহন করতে পারে। আর চাকতির মতো হওয়ার কারণে বা লম্বাটে হওয়ার কারণে লোহিত রক্তকণিকার কি সুবিধা হয় না, তো লোহিত রক্তকণিকা সূক্ষ্ম রক্তনালীর মাধ্যমে সহজেই কিন্তু চলাফেরা করতে পারে বা যাতায়াত করতে পারে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা দেখবে। আর আমাদের দেখো একটা ছক দিয়েছে এখানে। ওকে, ছকটা আমরা দেখব। তারপর আচ্ছা, আরও অনেক কিছু রয়েছে। লোহিত রক্তকণিকা, তাহলে লোহিত রক্তকণিকার কোষের আকৃতি তোমরা ওখানে বই পেয়েছো, এখানে তোমরা লিখবে গোলাকার, দুপাশ চ্যাপ্টা, চাকতির মতো। শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই, তাহলে লিখে দেবে কোনো নির্দিষ্ট আকার নেই, বা তোমরা এক কথা লিখতে পারো অনিয়তাকার। আচ্ছা, এখানে ধরবে না, বা কোনো নির্দিষ্ট আকার নেই সেটাও লিখতে পারো, অনিয়তাকার। কেমন? অনিয়তাকার হলো। পেশিকোষের আকৃতি আমরা দেখেছি। পেশিকোষের আকৃতি হচ্ছে যে মাকু আকৃতির, দুপ্রান্ত ছোচালো, মাঝখানটা চওড়া। আর স্নায়ুকোষে যেটা হচ্ছে সেটা হচ্ছে সূত্রাকার, আর যেটা মানে কোষ দেহটা সেটা তারার মতো দেখতে, তাই না? লম্বা আকৃতির, শাখা প্রশাখা যুক্ত। মূল আর কাণ্ডের অগ্রভাগের কোষ যেটা, সেটা গোলাকার, ডিম্বাকার, বহুভুজ আকার দেখতে হয়। আর জল পরিবহনকারী উদ্ভিদ কোষ সেটা নলাকার হয়, নলের মতো, নলাকার, লম্বা আর ছোচালো প্রান্ত যুক্ত। ওকে, সোচালো নেই, ছোচালো লেখা আছে, তাহলে সেটাই লিখবে। এরপরে কোষের আকৃতি কিন্তু সবসময় একই রকম হয় না। কেমন? কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তরিত হলে গোলাকার হয়ে যায়। লোহিত রক্তকণিকা যখন বিভিন্ন ব্যাসের মধ্যে দিয়ে যাতায়াত করে তখন তাদের আকৃতি পরিবর্তন হয়। দেখো, ওকে, চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য বিভিন্ন ব্যাসের মধ্যে দিয়ে যেতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা এইটা দেখো, মানুষের মধ্যে সবচেয়ে দীর্ঘ কোষ কোনটা? সবচেয়ে দীর্ঘ প্রাণী কোষ সেটা হচ্ছে স্নায়ু কোষ, সব থেকে লম্বা। স্নায়ু কোষ মানে নিউরন, যে ছবিটা দেখলাম সেটা সব থেকে বড়। ওকে, এবার দেখো এখানে কিছু একক দিয়েছে কোষ মাপার, সেগুলো তোমরা করবে। ওকে, যেমন এখানে 1 মিটার মানে 1000 মিলিমিটার, তোমরা জানো 1 মিলিমিটারকে আবার 1000 ভাগ করে 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার মানে 1000 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে 10 অ্যাংস্ট্রম। এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে, কেমন? এই জায়গাগুলো তোমাদের কিন্তু করতে হবে। ওকে, তাহলে 1 মাইক্রন মানে হচ্ছে 1 মাইক্রন, হ্যাঁ, 1 মাইক্রোমিটার মানে 1000 ন্যানোমিটার, 1000 ন্যানোমিটার। ওকে, 1 মাইক্রন মানে 1000 ন্যানোমিটার। এই জায়গাগুলো দেখবে। নেক্সট, এখানে বিভিন্ন রকমের ছবি দিয়েছে, বিভিন্ন কোষের আকার দিয়েছে, দেখতে পাচ্ছ, ক্ষুদ্র অণু, ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া, প্রাণী কোষ, এগুলো ছবিগুলো দিয়েছে। এখানে এই জিনিসগুলো কোনটাকে কি বলে দেখো, এই যে পুষ্টি রয়েছে, শ্বসন রয়েছে, সংবহন রয়েছে, বিভিন্ন সংজ্ঞা যদি দেয় এখান থেকে, অনেক সময় দিতে পারে সংজ্ঞা। ওকে, সংজ্ঞা দিতে পারে, ঠিক আছে, এখানে সংজ্ঞা দিতে পারে। এই যে সংশ্লিষ্ট প্রক্রিয়া কাজগুলো, খাদ্য গ্রহণ, খাবার খাওয়া, তারপর পরিপাক, তারপরে খাদ্যরস যেটা খাদ্যের যেটা সরল অংশ সেটা শোষণ করা, এবং গায়ে লাগা মানে আত্তীকরণ হওয়া বা অঙ্গীভূত হওয়া। আর যেটা হজম হলো না, যেটা প্রয়োজন লাগলো না, সেই অপাচ্য অংশটা মল হিসাবে শরীরের থেকে বাইরে বেরিয়ে যাওয়া, এই পুরো যে কাজ, সেই পদ্ধতিকে বলা হয় পুষ্টি বলা হয়। ওকে, সেটাকে কি বলা হয়? পুষ্টি বলা হয়। ওকে, এরপরে নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে শ্বাসবায়ুর আদান প্রদান, শক্তি উৎপাদন। এটাকে কি বলে? শ্বাসবায়ুর আদান প্রদান, শক্তি উৎপাদন, এগুলোকে বলা হয় শ্বসন। খাদ্যের সারাংশ শ্বাসবায়ু, এটা দেহের দূরবর্তী প্রান্তে পাঠানো যেটা, সেটাকে বলা হয় সংবহন। আর দেহে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, বর্জ্য পদার্থকে মানে শরীর থেকে বাইরে বের করে দেওয়া, সেটা হচ্ছে রেচন।
ওকে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন সেটা গমন, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া, পরিবেশের সঙ্গে মানিয়ে চলা সেটা স্নায়বিক সমন্বয়, সংখ্যা বৃদ্ধি, অস্তিত্ব রক্ষা করা সেটা হচ্ছে জনন। এই সবগুলো প্রাণীদের শরীরে কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে পুষ্টি কাকে বলে যদি প্রশ্ন আসে, তাহলে যে পদ্ধতিতে মানে যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যর বহিষ্করণ ঘটায় সেই পদ্ধতিকে পুষ্টি বলে। এরকমভাবে লিখবে। ওকে, এরকমভাবে তোমাদের কিন্তু সংজ্ঞা অনেক সময় আসে, তার জন্য এরকমভাবে তোমরা দেখে যাবে একটু। এরপর দেখো প্রাণীদেহ শুধু যে কাজ হচ্ছে তা নয়, উদ্ভিদ দেহ কিন্তু নানা রকম কাজ হয়। উদ্ভিদ কি কাজ করে? মাটি থেকে জল নেওয়া, আনি পাতাতে দেওয়া, পাতাতে পৌঁছানো। যেহেতু পাতাতে কি হয়, পাতা হচ্ছে গাছের মানে রান্নাঘর, সেখানে খাবার তৈরি হয়। তাহলে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, মূল থেকে জল নেয়, নিয়ে খাবার তৈরি হয় পাতাতে। তাহলে মাটি থেকে জল তোলা, পাতায় পরিবহন, কিছু অংশ বাষ্পের আকারে বের করে দিয়ে উদ্ভিদের গাটাকে বা শরীরটাকে ঠান্ডা রাখা, ফল বীজ তৈরি করা, সূর্যের আলো শোষণ, খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয়, পরিবহন করা, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এরকম নানা কাজ কিন্তু করতে হয়। জীবদেহকে ভাঙলে আমরা কি পাবো? অনেক অঙ্গ পাবো, অঙ্গতন্ত্র, বা সোজা কথায় শুধু তন্ত্র বলতে পারি, অনেকগুলো তন্ত্র মিলে জীবদেহ তৈরি হয়। তন্ত্রকে ভাঙলে আমরা অঙ্গ পাবো, যেহেতু অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়। অঙ্গকে ভাঙলে আমরা কলা পাবো, কলাকে ভাঙলে কোষ পাবো। বা ঘুরিয়ে বললে কতগুলো কোষ মিলে তৈরি হয় কলা, কতগুলো কলা মিলে তৈরি হয় অঙ্গ, কতগুলো অঙ্গ মিলে অঙ্গতন্ত্র, অনেকগুলো অঙ্গতন্ত্র মিলে জীবদেহ গঠিত হয়। এই ছকটা কিন্তু মনে রাখবে। ওকে, মানে এই তীর চিহ্ন দিয়ে মনে রাখবে। আর এখানে কাজের দিয়েছে এই জিনিসটা, এই তোমরা নিজেরাই এটা পড়ে নেবে। কেমন? কোষ মধ্যস্থ আন্তঃকোষীয় বস্তুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবলম্বন, শোষণ, ক্ষরণ, সংকোচনশীলতা, উত্তেজিতা, চাপ, টান সহ্য করা। এগুলো অন্তঃকোষীয় কোষ মধ্যস্থ বিভিন্ন অন্তঃকোষীয় বস্তুর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভেতরের মধ্যে যেগুলো থাকে, কোষের মধ্যে যে অংশগুলো থাকে সেগুলোর এটা কাজ। ওকে, এ কারণেই কিন্তু কোষের বিভিন্ন রকম কাজ রয়েছে, বিভিন্ন কাজের জন্য কোষের ভাগ রয়েছে। কিছু কোষ মিলে কি তৈরি হয়? কলা তৈরি হয়। ওকে, তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত মানে পেজ নাম্বার 168 পর্যন্ত আলোচনা করলাম। এরপরে বাকি আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, মেন জায়গা আমাদের শুরু হবে যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। ফার্স্ট ক্লাসটাতেও আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা ছিল, ওই লেন্সের জায়গাগুলো মানে অনুবীক্ষণ যন্ত্রের জায়গাগুলো ছিল। ওকে, এই ক্লাসেও আছে, এই ক্লাসেও কিছু কিছু শর্ট কোশ্চেনের জায়গা দেখলাম। ওকে, এরপর নেক্সট যে ক্লাসগুলো হবে সেখানে কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা পাবো, যেখান থেকে আমাদের ফার্স্ট টার্মে প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে তোমরা জানো 10 নম্বরের টোটাল কোশ্চেন হবে এই চ্যাপ্টার থেকে। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ আমাদের বাকি যে পোর্শনটা রয়েছে জীবদের গঠন পুরোটা আমরা কমপ্লিট করব। সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার কিন্তু আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, চ্যাপ্টার নাম্বার 1.1, 1.2 সেগুলো আমাদের হয়ে গেছে, বোর্ডে আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি সেই ক্লাসগুলো তোমরা ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।